আপু স্টার্ট প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে অর্থাৎ সারা পৃথিবী থেকে যারা দেখছেন এবং শুনছেন এবং সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বিএনআরসি ফোকাল পয়েন্ট 14তম আয়োজনে আমি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, বিএনআরসি সদস্য, সারা প্রোগ্রাম জুড়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো। পরিচালনায় আছেন জহিরুদ্দিন স্বপন। আজকের ভার্চুয়াল আলোচনার বিষয় নারীর ক্ষমতায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা। এবারে আমি সম্মানিত আলোচক বৃন্দের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আছেন প্রফেসর ডাক্তার তাজমেরি ইসলাম, সাবেক ডিন রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য। তাজমেরি আপা, আপনাকে সাদর আমন্ত্রণ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি শিরিন সুলতানা, সাবেক এমপি, সাবেক ছাত্রনেত্রী, সাবেক ভিপি রোকেয়া হল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক। আপা, আপনাকে সাদর আমন্ত্রণ। এবারে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথিত যশার সাংবাদিক ইলিয়াস খান, যিনি নির্ভয়ে কথা বলেন। এ সময়েও তিনি নির্বাচিত জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক। আমি শুরু করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ভাষণ থেকে। বাংলাদেশের দ্বিতীয় সংসদের প্রথম অধিবেশনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতির ভাষণে উল্লেখ করেন, বাংলাদেশের সমগ্র জনগণের প্রায় অর্ধেক নারী, কিন্তু সেই নারী সমাজ শিক্ষা দীক্ষায়, অর্থকরী কার্যাবলীতে, জাতি ও সমাজ গঠন ব্যবস্থায় পুরুষের তুলনায় অনেক পশ্চাতে। পূর্বে তাদের চেতনাবোধ জাগিয়ে তুলবার জন্য সুপরিকল্পিত ব্যবস্থা সরকার গ্রহণ করেননি। এক কথায় স্বীকার করতেই হবে, যদি কোনো জাতির অর্ধেক অংশ পেছনে পড়ে থাকে তবে সেই জাতির সর্বাঙ্গীন উন্নতি আশা করা যায় না। এটা প্রকাশিত হয়েছিল দৈনিক বাংলা 3 এপ্রিল 1979 সালে। 71-এর সদ্য স্বাধীন বাংলাদেশ এবং বাকশালে বিধ্বস্ত একটি জনপদকে বিশ্বের মানচিত্রে মর্যাদার আসনে রাখতে হলে অর্ধেক জনগোষ্ঠী নারীকে এগিয়ে নিতে হবে সমান তালে। এই ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আজকের আলোচনা শুরুতেই আমি প্রথিত যশার সাংবাদিক ইলিয়াস আলী খান ভাইকে প্রশ্ন রাখতে চাই। ইলিয়াস ভাই, আপনার কাছে প্রশ্ন যেটা, যে মানব মুক্তির অবিচ্ছেদ্য অংশই হচ্ছে নারীর মুক্তি। আজকে নারী সমাজ ক্ষমতার মানে যে অপব্যবহার করছে, এবং নারী সমাজ আজকে আপনাদের একজন সাংবাদিক নারী কর্মীও কিন্তু নিরাপদ নয়। গুটি কয় মানুষ ক্ষমতার স্বাদ গ্রহণ করছে কিংবা ক্ষমতাকে অপব্যবহার করছে। এই প্রেক্ষাপটে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নারীর ক্ষমতায়নের অবদান এবং এখন নারীরা কেমন আছে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ ইলিয়াস ভাই। আপনাকে ধন্যবাদ, এবং আমার দুই সহ আলোচক, আমার শিক্ষক অধ্যাপক এম তাজমেরি ইসলাম আছেন, শিরিন সুলতানা আপা, তিনি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তিনি তখন বেরিয়ে যাচ্ছেন, তার শেষ আমার শুরু। তিনি আপনি ইতিমধ্যে বলেছেন তিনি রোকেয়া ভিপি ছিলেন, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশের হাজার হাজার দর্শক, এবং অনুষ্ঠান যিনি উদ্বোধন করছেন তিনি একজন ছাত্রনেত্রী ছিলেন, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি। আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি যে জায়গাটিতে বসে আছি, জাতীয় প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবে যে আধুনিক ভবন সেটি দান করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং এই প্রেস ক্লাবে আরেকটি বহুতল ভবনের উদ্বোধন করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমান বিনা ভোটের সরকারের রসায়নের পরে এখন জেল জীবন কাটাচ্ছেন। তিনি অত্যন্ত অসুস্থ। আমি তার আশুরোগ মুক্তি কামনা করি। এই প্রসঙ্গে একটু গল্প বলেন। এই প্রেস ক্লাব ভবনটি যখন করা হয়, ইস্পাহানি সাহেব, পাকিস্তানের একজন ব্যবসায়ী, তিনি বলেছিলেন যে এই ক্লাবকে
ক্লাব ভবন নির্মাণ করতে যে টাকা পয়সা লাগবে তিনি দিবেন। শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের কানে এই খবরটি যাওয়ার পর তিনি বললেন, জাতীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের টাকায় হওয়া উচিত, জাতীয় প্রতিষ্ঠান বিদেশি কোনো ডোনারের টাকায় হওয়া উচিত না। তারপরে তিনি প্রেস ক্লাবে টাকা বরাদ্দ করেন, তিনি প্রেস ক্লাব উদ্বোধন করেন। যাক, সে প্রসঙ্গে আমি আর যাব না। যে বিষয়টি আপনি তুলেছে আজকে, যে আলোচ্য বিষয়, চমৎকার আলোচ্য বিষয়। কারণ এখন একটি প্রবণতা চলছে যে এই জনগোষ্ঠীকে, এই 55,000 56,000 বর্গমাইল জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা প্রবণতা চলছে। আমরা কিন্তু অনেক কিছু আমরা যথাযথভাবে মানুষের কাছে তুলে ধরতে পারছি না। আমরা জানি, নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন, এই অনুষ্ঠান যারা দেখছেন, যে বাংলাদেশে এখন যে নারী ও শিশু মন্ত্রণালয়, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি এটি করেছিলেন মূলত নারীদের কল্যাণের কথা চিন্তা করে, এবং এটি গুরুত্ব দেওয়ার জন্য করেছে। এই প্রসঙ্গে আমি একটু উদাহরণ দেই। যেমন ট্রাফিক আইন আপনাকে মেনে চলতেই হবে, মেনে চলা উচিত। তারপর কিন্তু আমাদের এখানে ট্রাফিক সপ্তাহ আছে, কারণ গুরুত্বটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য। ঠিক একই ভাবে নারীদের কল্যাণের কথা চিন্তা করে তিনি এই নারী বিষয়ক মন্ত্রণালয় চালু করেছে। আমরা আজকে দেখি যে গার্মেন্টস, বিশেষ করে গার্মেন্টস ব্যাপক কি বলে গার্মেন্টস বিজনেস করে আমাদের দেশে, যে খুব গাল ভরে সবাই বলতে চান যে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় অংশ আছে গার্মেন্ট থেকে। সেই গার্মেন্টে যে আজকে লক্ষ লক্ষ নারী কাজ করেন, সেটি শুরু করেছে, সেই গার্মেন্ট শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 76 সালে। আপনারা জানলে খুব খুশি হবেন। আমরা এখনো জানি যে অনেকে ক্ষোভ নিয়ে বলেন যে বাসা বাড়িতে অনেক সময় ডোমেস্টিক হেল্প, যাদেরকে বলা হয় যে কাজের মানুষ পাওয়া যায় না, কিন্তু এটি কিছুটা সত্য। কিন্তু এই যে মানুষগুলো তাদের মর্যাদার আসনে নিজে ইনকাম করে নিজে ভালোভাবে মর্যাদার সঙ্গে যে বাঁচা, সেটি কিন্তু স্টার্ট করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা কিন্তু এগুলো ভুলে যাচ্ছি। এই ইতিহাস আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের পাঠ্য পুস্তক থেকে শুরু করে সর্বত্রই আজকে ইতিহাস বিস্মৃতির পালা চলছে। আপনারা জানেন নিশ্চয়ই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ মানুষ যখন দিশেহারা ছিল, তখন কিন্তু মানুষ জানতে পেরেছে যে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা হয়েছে, মানুষ নতুন করে ঝাঁপিয়ে পড়েছে। সেই ইতিহাসটা আজকে মুছে ফেলার চেষ্টা চলছে। বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একটি ফোর্সের প্রধান ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, সেই ইতিহাস আজকে ভুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। যদিও আমাদের খুব ভালো লাগছে নিশ্চয়ই যে তাকে এই ভুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটি কিন্তু ধোপে টিকছে না। কারণ আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের বৃহত্তম দল, তার পতাকা তলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুযোগ্য সন্তান যারা তারেক রহমানের নেতৃত্বে, এর ছায়াতলে কিন্তু মানুষ দিন দিন জড়ো হচ্ছে। কারণ এটি হচ্ছে শান্তির সুশীতল ছায়া। বক্তব্যের শুরুতে আপনি যেটি বললেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, উনি যখন দেশের রাষ্ট্রপতি হন অত্যন্ত আর্লি এজে, তখন বাংলাদেশে 8 কোটির মতো মানুষ ছিল। তখন তিনি বলেছিলেন 4 কোটি মানুষের হাত দিয়ে দেশের উন্নয়ন করা যাবে না, 8 কোটি মানুষের হাতে থাকতে হবে। এবং সেটি তিনি শুরু করেছেন, যে কারণে বাংলাদেশের নারী জাগরণ, যেটা বলা হয় যে বিভিন্ন ক্ষেত্রে যে নারীদের অংশগ্রহণ, সেটি কিন্তু বেড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গত 12 বছর যে দুর্বিনীত শাসন চলছে, এই আমলে কিন্তু পদে পদে নারীরা নিষ্পেষিত হচ্ছে। আমি নিশ্চয়ই আপনারা জানেন, পত্রপত্রিকা আমরা দেখি যে আমাদের দেশে 3 বছর থেকে বাচ্চা থেকে শুরু করে 80 বছর বৃদ্ধা পর্যন্ত একসাথে ধর্ষিত হয়। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে অধিকাংশ ক্ষেত্রেই সরকারি দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন বা অন্যান্য নেতৃবৃন্দের নাম আসে এবং গায়ের জোরে তারা এগুলো করছে। এই অবস্থা আজ বাংলাদেশ চলছে। আপনি দেখলে খুব ভালো লাগবে, আপনি জানলে খুব ভালো লাগবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নারীদের উন্নয়নের কাজ শুরু করেছিলেন, সেটি কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার যে সহধর্মিণী, তিনি 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতা এসে সেটি কিন্তু আরো বাড়িয়েছেন। আপনি দেখুন যে আজকে যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা, তাদের যে উপবৃত্তি, সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছে এবং সেটি এখনো অব্যাহত কিন্তু আছে। আমাদের দেশের
একটি প্রবণতা ছিল স্কুলের মেয়ে শিক্ষার্থী ঝরে যাওয়া, স্কুলে না যাওয়া। তিনি কিন্তু মেয়েরা যাতে বিনা পয়সা পড়তে পারে, উপরন্তু আরো টাকা পায়, তার ফ্যামিলিরও টাকা পায়, সেই ব্যবস্থা কিন্তু তিনি করেছিলেন। এবং আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে ছেলে এবং মেয়েদের হার অলমোস্ট সমান সমান। এবং খুব ভালো খবর হচ্ছে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি কিন্তু এখন অনেক নারীর অংশগ্রহণ আছে। আজকে যে সেনাবাহিনীতে নারীরা অংশ নিচ্ছেন আমরা জানি, এখন অনেক অনেক নারী আছেন। এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্টার্ট করেছে, তার আমলেই কিন্তু এটি স্টার্ট হয়েছে। এখন আস্তে 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 আরো বেশি শিক্ষিত হচ্ছে, আরো বেশি অংশগ্রহণ পাচ্ছে। সব ভালো কাজ যেগুলো বলে, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সব ভালো কাজ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শুরু করেছে। কত এটা ভাবতে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে এখন গণতন্ত্র হত্যা করা হয়েছে, যে গণতন্ত্রকে বিলুপ্ত করা হয়েছে, গণতন্ত্রকে কি বলে যে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হয়েছে। তিনি সবাইকে রাজনীতি করার অবাধ স্বাধীনতা দিয়েছেন। আমিও গণমাধ্যমের লোক হিসেবে বলতে পারি, বাংলাদেশের সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি কিন্তু এসে সব সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। মাত্র 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল পাকশাল আমলে। সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছেন। এবং তার এই ভূমিকার কারণে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী যারা এই দেশটার স্বাধীনভাবে দাঁড়াক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, বিদ্যা বুদ্ধিতে স্বাবলম্বী হোক, সেটি কিন্তু তারা চাননি। তারা চেয়েছে এই দেশটি অবদমিত থাকুক, এই দেশটি সামনে না আগে এগোতে পারুক। সেই কারণে শহীদ রাষ্ট্রপতিকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আপনি বলছেন কিছু? হ্যাঁ ইলিয়াস ভাই, আমি আপনার কাছে আবারও আসবো প্রশ্ন নিয়ে, এই বিষয় নিয়ে আপনি আবার বলবেন। আমি এই পর্যায়ে অ্যাডভোকেট শিরিন সুলতানা আপার কাছে চলে যাচ্ছি। আপা, আপনি সারা বাংলাদেশ ব্যাপী, আপনি যখন ছাত্র নেত্রী ছিলেন, সারা বাংলাদেশ ব্যাপী আপনি কর্মী সৃষ্টি করেছিলেন। তো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে তখন ছাত্র রাজনীতিতে হাজার হাজার মেয়েরা বেরিয়ে এসেছিল। কিন্তু আজকের প্রেক্ষাপটে নারীরা কিন্তু, বিশেষ করে কলেজগুলোতে মেয়েরা কিন্তু সেই আগের মতো আর রাজনীতিতে আসছে না। কারণ এখন কোথাও সংসদ নির্বাচন নাই, কিংবা আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীদেরকে নিয়ে যে স্বপ্ন দেখাবার যে কর্মসূচিগুলি ছিল, সেগুলোর থেকে কি আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, যে আমরা আগের মতো করে আর মেয়েদেরকে রাজনীতিতে আনতে পারছি না? না বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমাদের মেয়েরা রাজনীতিতে আসতে অনিচ্ছুক? আপনি যদি এটা দিয়ে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীর ক্ষমতায়নের অবদানের কথাটা কিছু বলেন। জি আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভার আমার উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় আপা ডক্টর এস তাজমিনী আপা, এবং উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি বলেন যে আমাদের দীর্ঘদিনের পথ চলা, এখন তিনি সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের, আমাদের ইলিয়াস খান, এবং আজকের অনুষ্ঠানের যে সঞ্চালক, তিনিও আমার হাত দিয়েই তৈরি হওয়া সেই নেওয়াজ হালিমা আর্নি, যিনি বদরুন্নেসা কলেজের সরকারি কলেজের ভিপি ছিলেন, এবং আমাদের সেই সময়ে সেই তুখোর ছাত্রনেত্রী অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্নি। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে আজকে খুব ভালো লাগছে তাজমিরি আপাকে দেখে। আমাদের দীর্ঘদিন যাদের সাথে একসাথে চলেছি, আপা শিক্ষকতা করেছে, আমরা রাজনীতি করেছি, ক্লাস করেছি, তারপরেও একটা জায়গায় সকলে এক সময় একত্রিত হতাম। তো যে কোনো মানে এখন তো সময়ের পরিক্রমে আমাদেরও বয়স হয়েছে, আপাদেরও বয়স হয়েছে, আর বিশ্ব যে একটা করোনাকালীন যে সময়, এই সময় আমরা একটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি।
সে কারণে অনেক দিন পর আপাকে দেখে খুব ভালো লাগলো। ইলিয়াস অসুস্থ ছিল, তারপর ইলিয়াসকে দেখে আজকে খুবই ভালো লাগছে যে ইলিয়াস আমাদের সেই অসুস্থ যখন ছিল, তো আজকে আমাদের সে আলোচনা অংশগ্রহণ করছে এবং আমাদের সাথে আছে, সেজন্য খুব ভালো লাগছে আজকে এই আলোচনায়। আমি আমার সেই বক্তৃতার প্রথমে শুরুতে আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি আমার রাজনীতির দর্শনের যে জনক এবং যার রাজনৈতিক দর্শনের দীক্ষিত হয়ে সেই ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত রাজনীতিতে আছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আজকে যে আধুনিক বাংলাদেশ, যারা নিজেদেরকে ডিজিটাল এবং উন্নয়ন বাংলাদেশের দাবিদার বলে বলতে চান, সেই আধুনিক এবং উন্নয়ন বাংলাদেশের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আপা যে কথাটি আমাদের ইলিয়াস একটুখানি শুরু করেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি করেছেন তার মধ্য দিয়ে, সেই তিনি শুধু আমি ওই কথাটিকে একটু বলে তারপর আমি বর্তমান প্রেক্ষাপটে আসতে চাই। সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কথাটি আরডি বলেছে শুরুতেই, যে তিনি তার বক্তৃতায় বলেছিলেন দেশের অর্ধেক জনসংখ্যা নারী। এই অর্ধেক জনসংখ্যা নারীকে যদি আমরা আমাদের সমাজের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে, দেশের উন্নয়নে যদি আমরা তাদেরকে কাজে না লাগাই, তাহলে সমাজ, পরিবার উন্নতি এগিয়ে যেতে পারবে না, সমাজ এগিয়ে যেতে পারবে না, দেশ তো নাই। সে কারণেই তিনি এই অর্ধেক জনগোষ্ঠীর নারী সমাজকে তিনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন এবং এই অর্ধেক জনগোষ্ঠীকে তিনি কাজে লাগানোর প্রথম যে প্রচেষ্টা তিনিই করেছিলেন। সে কারণেই তিনি সে 1978 সালেই তিনি 11 ডিসেম্বর তিনি জাতীয় মহিলা সংস্থা প্রবর্তন করেন এবং তিনি সাথে সাথে যে বাংলাদেশের শিশুদের জন্য, নারীদের পাশাপাশি শিশুদের জন্য স্কুল বহির্ভূত বিভিন্ন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে তিনি শিশু একাডেমি করেছিলেন। এবং আজকে দেখুন শিশু একাডেমির পাশে যে আপনার শিশু পার্ক, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় তৈরি হয়েছিল। এবং আজকে যে আপনি দেখছেন যে জাতীয় মহিলা সংস্থা, যে মহিলা সংস্থার মাধ্যমে আজকে বাংলাদেশের নারী সমাজকে যে এগিয়ে নিয়ে আসছে, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন মাধ্যমে নারী সমাজকে কাছে সম্পৃক্ত করা হচ্ছে, এই জাতীয় মহিলা সংস্থার প্রতিষ্ঠাতাও কিন্তু জনকই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং আপনি দেখেন আজকে যে কথাটি আমাদের ইলিয়াস খান বলেছেন যে আমাদের পুলিশ বাহিনীতে এবং আজকে আনসার ভিডিপিতে যেভাবে আমাদের নারীদেরকে আমরা সম্পৃক্ত হতে দেখছি, সেই আনসার এবং পুলিশ বাহিনীতে প্রথমবারের মতো নিয়োগ দেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং আজকে আর্মিতে শুধু ডাক্তার এবং নার্স হিসেবে নয়, আজকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যোদ্ধা হিসাবে এবং গোলন্দাজ এবং বিভিন্ন বাহিনীতে আমরা যে নারী ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি, সেই ইউনিটের প্রতিষ্ঠাতাও ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি 1980 সালে এই নারীদেরকে তিনি পুলিশ বাহিনীতে, সেনাবাহিনী এবং আনসার ভিডিপিতে তিনি সম্পৃক্ত করেছিলেন। 1976 সালের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়েই তিনি এই নারীদেরকে তিনি সম্পৃক্ত করেছিলেন। এবং আপনি দেখেন যে আজকে নারী সমাজের যে নেতৃত্ব দিচ্ছে, আজকে আমরা যারা এই আরডি বলেন, আমরা যারা মহিলা দল করি, আমরা যারা মহিলা দলের মধ্য দিয়ে আমরা যারা জাতীয় সংসদে আমরা প্রতিনিধিত্ব করছি, সেই মহিলা দলের প্রতিষ্ঠাতা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং আশ্চর্যজনক বিষয় হলো, এটা অনেকেই জানেন না, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি তৈরি করেছেন 1978 সালের 1 সেপ্টেম্বর, আর 78 সালের 9 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী মহিলা দলের জন্ম দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ তিনি জাতীয়তাবাদী দলের পাশাপাশি তিনি মহিলা থেকে কতটা গুরুত্ব দিয়েছেন, যে অন্যান্য সংগঠনের কথা তিনি চিন্তা করেন। তিনি অর্ধেক জনগোষ্ঠী যে নারী, এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে তিনি এগিয়ে আনার জন্যই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ 8 দিন পরেই 9 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী মহিলা দলকে তিনি সৃষ্টি করেছেন। এবং তিনি দেখেন সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় সেই সময় যখন আজকে থেকে প্রায় 30 বছর আগে, 30-35 বছর আগে তিনি সর্বপ্রথম মহিলা রাষ্ট্রদূত এবং মহিলা অডিটর জেনারেল নিয়োগ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং মহিলাদের চাকরির ক্ষেত্রে নন গেজেটেড
15% এবং সরকারি গেজেটেড পদে তিনি 10% কোটা তিনি নির্ধারণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং মহিলা বিষয়ক মন্ত্রী সহ তিনি একাধিক মন্ত্রী সেই সময় আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে হয়। এবং নারী ক্ষেত্রে আপনার যে সরকারি চাকরি ক্ষেত্রে যে কোটা, এই কোটা ব্যবস্থা প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং 10% সংরক্ষিত রাখেন। এবং 1978 সালের এবং 3রা নভেম্বর সরকারি চাকরিতে মেয়েদের চাকরির বয়স সীমা তিনি 25 বছর থেকে 30 বছর পর্যন্ত তিনি উন্নীত করেন। এবং আমরা তখন দেখেছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 508 জন সরকারি সহকারী শিক্ষক তিনি নিয়োগ দেন এবং তিনি সরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 50% তিনি মহিলাদেরকে তিনি নিয়োগদানের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। এবং আজকের যে আপনার যে প্রাথমিক শিক্ষকদের যে প্রশিক্ষণের ইনস্টিটিউট পিটিআই, এটারও তিনি আপনার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং 10 থেকে 25% শয্যা নারী হোস্টেল নির্মাণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে এই যে নারী প্রশিক্ষণার্থীদের তিনি সেই সময় তিনি বই ভাতা প্রবর্তন করেছিলেন এবং নারীদের কর্মসংস্থান উন্নতির জন্য জোর দিয়ে তিনি 1976 সালে সারা দেশে কর্মজীবী নারীর সংখ্যা 1976 সালে 2,24,00,000 তার সময় উন্নীত করেছিল এবং তা যা ছিল 1974 সালে মাত্র 1,92,00,000। তা আমি এই কথাগুলো এই জন্যই বলতে চাচ্ছি, যেহেতু আজকে নারী ক্ষমতায়নের কথা অনেকেই বলে, গাল ভরে খুব উচ্চ স্বরেই বলে যে তারাই নাকি এই নারী ক্ষমতায়নের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, কিন্তু এই নারী ক্ষমতায়নের শুরুটাই করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার পূর্বে কিন্তু আরো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু নারী ক্ষমতায়নের এই চিন্তাটাও করেনি। সেই সময়ের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতীয় সংসদে মাত্র 15 জন নারী সংসদ সদস্য ছিলেন, তিনি 30 জন সেই নারী সংসদ সদস্য তিনি উন্নীত করেছিলেন। এবং আজকে যে আমরা দেখছি যে ক্রিকেটে মহিলারা আজকে মহিলারা এগিয়ে আসছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম ফুটবলে মহিলাদের সেই আপনার আন্তঃস্কুল টুর্নামেন্ট কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেয়েদের ক্ষেত্রে প্রথম আপনার প্রতিযোগিতা শুরু করেছেন। এর মধ্যেই দিয়েই কিন্তু আজকে এই যে দেখছেন যে নারীদের ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এই যে আজকে এগিয়ে আসা, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এই যে কথাটা আমাদের ইলিয়াস খান বললেন যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবতীর্ণ করেছিলেন এবং তিনি উপবৃত্তি শিক্ষা চালু করেছিলেন। সেই সময় আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আপনার নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিলেন যে যদি নারী শিক্ষা বা নারী ক্ষমতায়নের কথা যদি বলতে হয় তাহলে সে 1992 সালে অমর্ত্য সেন বলেছিলেন যে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই যে অবৈতনিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে নারী শিক্ষার যে উন্নতি করেছিলেন এবং এই যে ঝরে যাওয়া ছাত্রীদেরকে তিনি যে মানে রোধ করেছিলেন, সেই সময়ে তিনি অমর্ত্য সেন কিন্তু বেগম খালেদা জিয়ার সেই শিক্ষার প্রতি তিনি নজর দিয়েছিলেন এবং ভারতকে বলেছিলেন বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে সেই নারী সমাজের যে অবস্থা, আমি আর সেদিকে শুধু এইটুকু কথাই বলবো, আজকে করোনাকালীন যে মহামারী চলছে, সেখানে আজকে নারী ধর্ষণের মহামারী চলছে। এই নারী ধর্ষণের মহামারী আজকে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আজকে নারীরা আজকে আপনি যদি বলেন চলন্ত বাসে ধর্ষণ করা হচ্ছে, আপনার সরকারি কার্যালয় থেকে শুরু করে তাদের আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আপনার রাজপথে বলেন, আপনার তার কর্মস্থলে বলেন, কোথাও আজকে নারী নিরাপদ নয়। আমি সর্বশেষে আমি আর্লি এই কথাটা আসতে চাই যে আজকে কেন আমরা যে সময় আমরা বেরিয়ে এসেছিলাম না সেই ছাত্র দলের স্বর্ণযুগ বলা হয়, যে আমরা তখন যখন বেরিয়েছিলাম, আমি এই আর্লিদেরকে বের করেছিলাম ইডেন কলেজে হেলেনরা সহ সারা বাংলাদেশে যে ছাত্রীরা বেরিয়ে এসেছিল, একটা স্বর্ণযুগের উত্থান হয়েছিল। সেই সময় কিন্তু আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ছাত্র দলের স্বর্ণযুগের আমরা প্রবর্তন করেছিলাম। সেই সময় ছাত্র সংসদ নির্বাচন ছিল, সেই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রমাণ করতে পারতাম যে কারা
সেই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দিয়েছে। সেই সময় 284টা ছাত্র সংসদ নির্বাচনে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আমরা তখন নির্বাচিত হয়েছিলাম। এখন দেখেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে যে একটা স্থবির অবস্থা, আমি আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে চাই। এই জন্য আমি করতে চাই, আমি বলতে চাই যে ছাত্র দলের কেন আজকে ছাত্র নেত্রীরা আজকে এগিয়ে আসছে না, কারণ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘদিন ধরে আমরা যে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমরা যেটা দেখেছি যে অর্থাৎ অছাত্র বলবো আমি এটা এই জন্য যে তারা তখন ছাত্র দলের ছাত্র ছিল না, তারা তখন অছাত্র হয়ে গিয়েছিল, যে কোনো কারণে হোক, বয়সের কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা অছাত্র হয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র দলের নেতৃত্বে ছাত্ররা ছিল না। এটা একটি আমাদের বড় ধরনের প্রতিবন্ধকতা ছিল। প্রতিবন্ধকতার কারণে আমরা ছাত্রীদেরকে আমরা সেই সময় একটি বন্ধত্ব অবস্থা তৈরি হওয়ার পরে না আজকে আমরা দেখছি যে ছাত্রীরা আজকে রাজনীতিতে একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে এবং আমরা মনে করি যে ছাত্র দলের নেতৃত্ব যারা, সেটা 2 বছর পর পর নেতৃত্ব আসে, কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সময় ছাত্র দলের ছাত্র নেতৃত্ব ছিল না বলেই আমি মনে করি যে দীর্ঘসূত্রিতার কারণে আমরা ছাত্র নেতৃত্ব আমরা শিনাপা আপনি যথার্থই বলেছেন। এছাড়াও বাংলাদেশে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে একটি অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে আমাদের বেরিয়ে আসতে পারছি না। এটা একটি বড় কারণ। আপনার কাছে আমি আবার আসবো। এই পর্যায়ে আমি তাজমেরি আপা আপনার কাছে জানতে চাইবো যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারীর এগিয়ে নেওয়ায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপক অবদান, সেখানে নারীর আত্মবিশ্বাস, আত্মসম্মান, এই যে জায়গাগুলিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই জায়গাগুলিতে যে পথ প্রদর্শক ছিলেন, আজকে যে অগ্রগতি, নারীর ক্ষমতায়নের যে অগ্রগতি, তার সবটুকুর প্রাপ্যই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছে ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গেও ছিলেন, সুতরাং আপনার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ করবে আমাদেরকে। আপনি যদি নারীর ক্ষমতায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটু আলোচনা করতেন। তাজমেরি আপা, আপনাকে আনমিউট করতে হবে, আপনি মিউটে আছেন আপনার ওখান থেকে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্চালককে চমৎকারভাবে সঞ্চালন করার জন্য, এবং ধন্যবাদ ইলিয়াস খান এবং শিরিন সুলতানা চমৎকার বক্তব্য রাখার জন্য। আছে বক্তব্য, আজকের বিষয় নারীর ক্ষমতায়নে শহীদ জিয়ার ভূমিকা। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়, এবং আমি ধন্যবাদ দিব বিএনআরসি কে যে এরকম একটা বিষয়, এরকম একটি সময় আয়োজনের ব্যবস্থা করেছেন যেখানে আমরা আলোচনা করতে পারছি। এই আলোচনার একটা তাৎপর্য আছে। ইলিয়াস খান সাহেব একটা কথা বলেছেন, আমাদের সবকিছুই ইতিহাসকে ভুলিয়ে যাওয়ার না, ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এই প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান, একটা সুগভীর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। সেক্ষেত্রে এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, আমাদের দায়িত্ব হলো এই প্রজন্মকে ইনভলভ করে জিয়াউর রহমান সম্বন্ধে তাদের জানানো এবং বলা এই মহান রাষ্ট্রনায়ক জাতির জন্য কোন ক্ষেত্রে তার অবদান নাই, এরকম একটা ক্ষেত্র তারা বের করতে পারবে কি না আমার সন্দেহ আছে। তাহলে কি বোঝা যাচ্ছে? জিয়াউর রহমান উনি নারীদেরকে ক্ষমতায়ন করাটা তো লাস্ট স্টেপ। তার আগে উনি চেয়েছিলেন শিক্ষা, আত্মবিশ্বাস এবং স্বাবলম্বী। নেক্সট এম্পাওয়ারমেন্ট। একটা নারী যদি শিক্ষাই না থাকে, স্বাবলম্বী যদি না হন, আত্মবিশ্বাসী যদি না থাকে, এম্পাওয়ারমেন্ট তো তার জন্য কোনো অর্থহীন। উনার কাজগুলো যদি আমরা অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, উনি কিন্তু এইভাবেই অগ্রসর হয়েছেন, নট অনলি ইন দিস রেসপেক্ট, অল দি রেসপেক্ট। সে সময় বাংলাদেশের অবস্থায় এটাকে উনি ইম্পর্টেন্স দিয়েছেন, সেজন্য আমরা এটা নিয়ে আলোচনায় বসছি, যেহেতু আমরা এই কথাটাই আমরা সেই জন্য বেশি বেশি করে আলোচনা করব। এরপর আমি আসি পরিবার পরিকল্পনার কথা। যে
একটি ছেলে একটি মেয়ে একটা পরিবারের জন্য যথেষ্ট। এই সময় সেই সময় এই স্লোগানটা কিন্তু ব্যাপকভাবে আপনার সৃষ্টি করেছে, আলোড়ন সৃষ্টি করেছিল মহিলাদের মাঝে। এবং এটা উনি কেন করলেন? উনি করলেন সঙ্গত কারণে সেই সময় মহিলাদের তাদের প্রতি বছর তারা বাচ্চা প্রসব করতেন, ফলে অর্থনৈতিক সমস্যা এবং হেলথ ইস্যু, দিস টু ইস্যু ভেরি ইম্পর্টেন্ট। মেয়ের যদি স্বাস্থ্যই ভালো না থাকে মহিলাদের, তাহলে উনি কাজ করবেন কি করে, উনি স্বাবলম্বী হবেন কি করে, এই চিন্তা উনি কি করবেন? অর্থনৈতিক সমস্যা তো আছেই, তাহলে এখান থেকে বের করতে হলে আগে পরিবার পরিকল্পনা দরকার, এবং এটা উনি করেছেন অত্যন্ত সাকসেসফুলি। আজকে নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে, আমাদের বাড়ির কাজের বুয়ারা পর্যন্ত এত অ্যাওয়ারনেস যে তারা একটা কি দুটা বাচ্চা বসে তারাও নেয় না। তো এই অ্যাওয়ারনেসটা সৃষ্টি করেছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন আমি আসি আরেকটি কথায়, এই যে সংসদে নারীদের নিয়ে আসা, তাদের এডুকেশনের সুবিধা দেওয়া, প্রাইমারি স্কুলের টিচার, আজকে প্রাইমারি স্কুলে দেখুন গ্রামে গঞ্জে প্রাইমারি স্কুলের টিচার বহু মহিলা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন। সকালে তারা বাড়ির কাজকর্ম সেরে স্কুলে যাচ্ছেন, আবার স্কুল থেকে এসে সুন্দরভাবে সংসারের কাজে মনোযোগ দিচ্ছেন। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখতে মনে হচ্ছে যেন এরকম আগে থেকেই ছিল, আগে থেকে ছিল না। এই যে সৃষ্টিটা, এই যে এতটা পথ চলে আসা, এটা কার জন্য, কার অবদান? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এখন একটা কথা না বললেই না, ধরুন আপনি একটা বিল্ডিং বানাবেন, আপনি তাকে চিন্তা করবেন যে আমি কয় তালা বিল্ডিং বানাবো, 10 তালা, 50 তালা না 100 তালা, সেইটা ভেবে আপনি বিল্ডিং এর ফাউন্ডেশনটা দিবেন। এবং আপনার এমন একটা অবস্থা হলো যে আপনি বাকি তালাগুলো বানাতেই পারলেন না, বিকজ ইউ ডিডন্ট হ্যাভ টাইম, কিন্তু ফাউন্ডেশন তো আপনি করেছেন। সো এখন ইট ইজ ইজি, তালার পর তালা আপনি করে যান, কারণ ফাউন্ডেশন ইজ দেয়ার। দ্যাট ইজ হোয়াই দ্য জিয়াউর রহমান ডিড। এইটা তার ক্রেডিট, এইটাই তিনি করেছেন। দ্য ফাউন্ডেশন ওয়াজ সো স্ট্রং, এত শক্তিশালী ছিল এই ক্ষমতায়নের ফাউন্ডেশন, যে যার উপর ভিত্তি করে আজকে নারীরা কোথায় নাই, সব জায়গায় আছেন। কিন্তু আনফরচুনেটলি আমরা ভুলে যাচ্ছি হু ডিড দ্য ফাউন্ডেশন, এই মূল ভিত্তিটা কে স্থাপন করেছে। এত বড় অকৃতজ্ঞ আমরা হতে পারি না, আমরা কৃতজ্ঞ জাতি, আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করবো। ইট ওয়াজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এই বেসিক ফাউন্ডেশনটা উনি দিয়েছেন। নারীর আজকে তার অ্যাওয়ারনেস, তার স্বাবলম্বী হওয়া, তার এম্পাওয়ারমেন্টের জন্য তার আগ্রহ, তার ইচ্ছা, তার আত্মবিশ্বাস আজকে কতটা বেড়ে গেছে। এখন শুধু নারীর জন্য রিজার্ভ রাখার কথা আমরা খুব একটা চিন্তা করি না, কারণ আমাদের মনে হয় ওপেন কম্পিটিশনে, আমরা তো ওপেন কম্পিটিশনে এখানে আমাদের যারা আছেন ওপেন কম্পিটিশনেই নারীরা অনেক পোস্টে চলে আসছে, তার জন্য আজকে আর রিজার্ভ পোস্টেরও দরকার হচ্ছে না। সো আলহামদুলিল্লাহ বলতেই হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যতবার মনে করি ততবার তার রুহের মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা ভরে মাথা নত হয়ে আসে এই মানুষটার জন্য, যিনি এতটা বাংলাদেশি জনগণের জন্য এত চিন্তা করেছেন। মনে হয় যেন উনি তার জীবনে তার খাওয়া পড়া সব সময় যেন উনি তার দেশকে নিয়ে ভেবেছেন, দেশকে নিয়ে চিন্তা করেছেন, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে নারীকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে দেশকে সমৃদ্ধ করা যায় সব দিক থেকে। কাজে আমি আপাতত এইটুকু বলে সময় চেয়ে নিচ্ছি। ভালো বলছেন, ধন্যবাদ। আমার মনে হয় কোন যান্ত্রিক হ্যাঁ সৃষ্টি হচ্ছে মনে তো হচ্ছে। ইলিয়াস, আমার মনে হয় যে আমরা নিজেরাই চালিয়ে নিতে পারি। খুব চমৎকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যুগান্তকারী দুটি কাজ করেছেন। যেমন তিনি বলে, আমরা জানি বাংলাদেশের জন্মহার অত্যন্ত বেশি ছিল, তিনি যে পরিবার পরিকল্পনা বিরাট, এবং অধিকাংশ কিন্তু নারীদের মাধ্যমে বাস্তবায়ন হয়েছিল। নিশ্চয়ই তিনি কিন্তু একটি নারী গোষ্ঠীকে তৈরি করেছেন যারা পরিবার পরিকল্পনা। কেন ইমাজিন যদি এটা না হতো, বাংলাদেশের অবস্থা আজ কিরকম হতো। এটার সুফল কিন্তু আমরা এখন পাচ্ছি, এটার সুফল আপা যেটা বললেন, এটার সুফল কিন্তু আমরা এখন পাচ্ছি। দুর্ভাগ্যজনক ভাবে এখন পরিবার পরিকল্পনার যে কার্যক্রম ছিল সব স্থবির হয়ে গেছে, কোথাও কোনো কার্যক্রম আপনার চোখে এখন তো নাই। এখনো কিন্তু পরিবার পরিকল্পনা কার্যক্রম থাকার দরকার আছে। আমি একটা ফিগার দিই, পৃথিবীর স্থল ভাগের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশ।
আর পৃথিবীর যত মানুষ আছে তার 1000 ভাগের 27 ভাগ মানুষ হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ। ও মাই এবং গড। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমরা কোনো ঢুকতে পারছি প্রোগ্রাম ঢুকতে বাস্তবায়ন পারছি। করতে পারি না কেন? অধিক মানুষের কারণে। আমরা কোনো অধিক কিছু মানুষ, ঠিক রাখতে পারি না। অনেক মানুষ, অনেক মানুষ। ঢাকা একটি জায়গা আছে, পার স্কোয়ার কিলোমিটারে 82,000 মানুষ বাস করে। 82,000। হাজার। ও মাই গড। পৃথিবীর অনেক দেশে এত লোক 1 কিলোমিটারের লোকই নাই। তো এই বাস্তবতায় আমরা এখন বাস করছি। আরেকটি কাজ, সেক্ষেত্রে যদি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা যদি না করতেন, ইনিশিয়েটিভ যদি না নিতেন, আমাদের নিশ্চয়ই মনে আসে আমরা যখন ছোট, গ্রামে গ্রামে আমাদের মা বোনেরা ঘুরে ঘুরে মানুষকে সচেতন করতেন। আমি বলছি, জানি না অশ্রবণ হবে কিনা, তারপরে আমি বলি যে জন্ম নিয়ন্ত্রণের নানা পদ্ধতি শিখাতেন, বিভিন্ন পণ্য দিতেন যে এই জিনিস ব্যবহার করতে। যাই হোক, এটি একটা বিরাট কাজ। এই কাজ না হলে আজকে আমরা বাংলাদেশে কিভাবে বাঁচতাম আমরা চিন্তাই করি। যে আমার কথাই বলি, আমরা ইলিয়াস ভাই মিউট হয়ে গেছে। হয়েছিল যে একমাত্র জন্ম নিয়ন্ত্রণ যোগ নেওয়ার ফলে, এবং খুব অ্যাক্টিভ ছিল। আরেকটি কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন, যেটা আমরা আজকে সবাই উপলব্ধি করি। প্রাথমিক বিদ্যালয়ে যে মহিলাদের নিয়োগ দেওয়া হতো, নারীদের নিয়োগ দেওয়া হতো, আমরা কিন্তু বলি যে নারীরা হচ্ছে মায়ের জাত। তারা ছোট ছোট কোমলমতি বাচ্চাদের তারা খুব আদর যত্ন করে পড়াতেন। একটা মায়ের ফ্লেভার পেতাম আমরা, যে আমরা হয়তো মায়ের কাছে আছি, এরকম আদর করতো। ইভেন এমনও শুনেছি, স্কুলে গিয়ে যারা ক্লাস 1 বা আরো নিচের যারা শিক্ষার্থী, তারা অনেক সময় কি বলবো যে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দিত। এটি কিন্তু স্কুলে যারা শিক্ষক ছিলেন তারা পরিষ্কার করতেন, কারণ তারা তো আসলে মায়ের জাত। তাদের ছাড়া কিন্তু আমাদের কল্যাণ কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। এই দুটি যুগান্তকারী পদক্ষেপের জন্য জিয়াউর রহমান সাহেব যতই চেষ্টা করুক তাকে মুছে ফেলার ইতিহাস থেকে তিনি কোনোদিন মুছে যাবেন। বাংলাদেশের মানুষ তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে, যেমন স্মরণ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে, যেমন সরকারে গণমাধ্যমের স্বাধীনতা দেওয়ার জন্য যেমন ফোন করে তিনি বাংলাদেশে। এই যে কথাটা আমি একটু আগে বললাম যে ইলিয়াস ভাই আমি একটু জানতে চাচ্ছি, মানে এই প্রেক্ষাপটে নারী সাংবাদিকরা কি স্বাধীন কিনা? তারা এই যে মানে চারিদিক থেকে নারী, বাংলাদেশে এত নারীর ক্ষমতায়ন, তো আপনি সাংবাদিক হিসেবে আপনার সহকর্মীরা এখন কি মানে অবাধে সংবাদ আহরণ করতে পারে, কিংবা সেটার জন্য কি তাদের কোনো ঝুঁকি, কি পরিমাণ ঝুঁকি তাদের এখন? এই ব্যাপারে যদি একটু আপনি জানাতেন, আপনার নারী সহকর্মীদের ব্যাপারে ক্ষমতায়নের এই সময়ে এসে। ইলিয়াস ভাই, সরি আমার একটু ডিস্টার্ব হয়েছিল। আপনি কি শুনতে পেয়েছেন আমার কোশ্চেন? কি শুনতে পেয়েছি? আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝি। আমাদের সোসাইটিটা আসলে এখনো চেঞ্জ হয়নি। যেমন আমি ইউরোপে ফার্স্ট ওয়ার্ল্ডে দেখেছি যে মেয়েরা 10টা 11টা 12টা পর্যন্ত কাজ থেকে বাড়ি ফিরে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের সমস্যা বিশেষ করে গত কিছুদিন ধরে সোসাইটির এমন অবস্থা হয়েছে, নারীর কোথাও কোনো নিরাপদ নাই। আপনি সাংবাদিকতাকে বললেন, কিছুদিন আমাদের একজন বোন মন্ত্রণালয়ে গিয়েছিল, একটা অত্যন্ত অত্যন্ত সিকিউর একটি জায়গায়, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, কিন্তু সেখানে তিনি কিন্তু নিরাপত্তা পাননি। 6 ঘন্টা তাকে অত্যাচার নির্যাতন তার উপর চালানো হয়েছিল, মানসিক ভাবে, শারীরিক ভাবে। তার অপরাধ ছিল দেশব্যাপী যে দুর্নীতির মৎসব চলছে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে যে অস্বাস্থ্যকর মন্ত্রণালয়, যে দুর্নীতির মৎসব চলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি লিখেছিলেন অনেকগুলো রিপোর্ট। তাকে থামিয়ে দেওয়ার জন্য তার উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। একটি মেসেজ দেওয়া হয়েছে যে তোমরা এই ধরনের অনুসন্ধানের রিপোর্ট করো না। দেশব্যাপী যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের যে একটি চক্র গড়ে উঠেছে, দেশটিকে গত 12 বছর ধরে বিনা ভোটে ক্ষমতা দখল করে, ক্ষমতা এটাকে কি বলা যায়, আমি এটাকে কি বলবো জানি না, ক্ষমতায় যারা আঁকড়ে আছে যে কোনো মূল্যে, সেটি ছিটে ফোটা রিপোর্ট বিভিন্ন পত্রিকায় এসছে। রোজিনাও কিছু রিপোর্ট করেছিলেন। তাকে এই শিক্ষা দেওয়া হচ্ছে তিনি যাতে অনুসন্ধানের রিপোর্ট আর না করতে পারে। শুধু তাই নয়,
তার নামে যে মামলাটি করা হয়েছিল অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এটি ব্রিটিশরা প্রবর্তন করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে তিনি প্রথম এই আইনে আটক হয়েছিল। কারণ আপনারা জানেন যে আমরা এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আন্দোলন করছি সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে। তখন সরকার বুঝিয়ে দিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োজনে বাদ করে দিব, কিন্তু তোমাদের অ্যারেস্ট করা আরো আইন কিন্তু বাংলাদেশে আছে, সেটি হচ্ছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। এটি চলছে দেশব্যাপী। একটু আগে শ্রীনবা বলেছে বাসে ধর্ষণ হচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, পার্কে ধর্ষণ হচ্ছে, এবং 3 বছর থেকে, আমি আগেও বলেছি, 80 বছরের বয়সী রেহাই পাচ্ছে না ধর্ষক। অনেকে দুষ্টুমি করে ফেসবুক স্ট্যাটাসে ধর্ষক লীগ কিছু নাম দিয়েছে কিছু মানুষের, যে তারা এগুলো করছে। একটি সরকারি দলের সংগঠনগুলো রয়েছে, তার সঙ্গে এরকম একটা সংগঠনের নাম অনেকে জুড়ে দিচ্ছেন। আমরা বাংলাদেশের নারী নির্যাতনের চিত্র প্রতি বছর, আপনি নিশ্চয়ই আপনারা ফলো করেছেন যে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর নারী বিদেশে পাচার হয়ে যায়। সাম্প্রতিককালে এই প্রবণতা বেড়েছে, কিন্তু আমরা কিন্তু আন্তরিকভাবে সেটি প্রতিরোধ করার চেষ্টা করছি না। তারা এখান থেকে বিভিন্ন কিছু পাঠানো হয়, বিভিন্ন ভাবে তাদের অত্যাচার করেছে। কিন্তু যে কথাটা আগেও বলেছি, নারী স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, আর কেউ করতে পারবে না। আর কেউ ফোটাও দেখি। কিন্তু খুব বাস্তবতা কি জানেন, আজকে মুক্তিযুদ্ধের কথা বলে বলে গলার কি বলা যায় ঘাড় খুলে যায়, এত এই চেতনা বিক্রি করে দেশ চালাচ্ছে, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু বেগম খালেদা জিয়া করেছে। এই কথাটা কেউ আজ বলতে চান না। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি বক্তব্য শুরুতেই বলছিলাম ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না। এদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদেশে নারী বিষয়ক মন্ত্রণালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন নারীদের মাধ্যমে, এদেশে শিক্ষক নিয়োগ করেছেন নারী। বা পার্লামেন্টে আপা একটু আগে বলেছেন যে 15টি সংরক্ষিত আসনের স্থলে তিনি 30টি আসন তিনি করেছেন। এবং নারীদের যে কাজে যোগ দেওয়া, আমি যে কথাটা আগেও বলছি, আবার রিপিট করছি, নারীরা যে স্বাধীনভাবে বাঁচতে পারে, আপনার আমার বাসা বাইরে কাজ না করে তারা নিজেরা ইনকাম করে সন্তানদের মুখে হাসি ফোটাতে পারেন, তারা একটি ভালো কাজ করতে পারে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আসছে তার প্রমাণ, কারণ সেখানে অধিকাংশ কর্মী বা কর্মকর্তা যারা আছেন সবাই কিন্তু নারী। এবং ইট ওয়াজ ইন্ট্রোডিউস বাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা এগুলো যেন ভুলে না যাই। আমরা জানি যে দেশব্যাপী একটি চক্র গড়ে উঠছে, চক্র চাচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে দেবে। কিন্তু আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এদেশের মানুষ যারা বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, যারা দেশকে ভালোবাসেন, এই 56 বর্গ মাইলের জন্য 56,000 বর্গ মাইল জীবন দিতে পারে, তাদের মনের মনিকটায় গভীর শ্রদ্ধায় বেঁচে আছেন এখনো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। আমি আজকে একটু দুঃখ প্রকাশ করছি। আগে আমি আপাকে বলেছি, আর্লি আপাকে, যে আমার অন্য একটি প্রোগ্রাম রয়েছে, আমাকে একটু যেতে হচ্ছে। আবার আমি গভীর শ্রদ্ধা প্রকাশ করি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে, যে এই প্রেস ক্লাবটি আধুনিক ভবন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে আমরা বাস করতে পারতাম যদি তিনি আরো বেঁচে থাকতেন। কিন্তু কুচক্রী মহল তাকে হত্যা করে দিয়ে আধুনিক বাংলাদেশের রূপান্তরে তিনি যে প্রচেষ্টা শুরু করেছিলেন সেটা স্তব্ধ করা হয়েছে। তারপরে দেশ টিকে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উদ্যোগের কারণে। তিনি প্রথম বিদেশে কিন্তু মানুষ পাঠিয়েছেন। আজকে যে আমরা শ্রমশক্তি বাইরে নিয়োগ করছি এবং খুব গর্ব করে বলছি যে প্রচুর টাকা আসতেছে, এটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেটি আজকে যে গার্মেন্টস এর কথা বলা হচ্ছে সেটি স্টার্ট করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এগুলো আমরা ভুলে যাই, ভোলানো যাবে না। আমাদের হৃদয়ের মণিকোঠায় তিনি বেঁচে আছেন, আমাদের পরবর্তী প্রজন্মের হৃদয়ের মণিকোঠায় তিনি বেঁচে আছেন। বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাস থেকে তাকে মুছে ফেলা। ধন্যবাদ ইলিয়াস ভাই। এই কীর্তিমান পুরুষ আপা, ধন্যবাদ কীর্তিমান পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন থেকে এই প্রোগ্রামে যারা দর্শক অনেকে জানেন না, আমি একটু অসুস্থ, আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, আমার একটা স্ট্রোক হয়েছিল।
আমি আজকে সরি বলে বিদায় নিচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবার জন্য, এবং এই কীর্তিমান পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীর ক্ষমতায়নের যে অবদান আপনি পুঙ্খানুপুঙ্খভাবে সেটা তুলে ধরেছেন, সেজন্য আবারও কোনো সময় আপনার সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করছি। তো এই পর্যায়ে আপনি মানে যেহেতু আপনার সময় নাই, অন্য সময়ে আপনাকে আশা করছি আবার আমরা আমাদের মাঝে পাবো। ধন্যবাদ ইলিয়াস ভাই। এ পর্যায়ে আমি শিরিন আপার কাছে যেতে চাই। শিরিন আপা, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীর ক্ষমতায়নে অনেকগুলো বিষয় তুলে এনেছেন আর কিভাবে নারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতঃপর মহিলা দল করে মানে উদ্বুদ্ধ হয়েছে সেই বিষয়গুলি তুলে এনেছেন। আদর্শগত কারণেই সর্ববৃহৎ সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এবং সেই ছাত্র দলে নারীরাও কিন্তু পিছিয়ে ছিল না, ব্যাপক তাদের অংশগ্রহণ ছিল। আজকে যদি আমরা চিন্তা করি যে চাকুরির বয়স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু 25 থেকে 30-এ উন্নীত করেছিলেন। ওনার সময়ে সেই 76 থেকে 80 সালে প্রায় 6 জন নারী মন্ত্রী হয়েছিলেন। এবং এই যে আজকে যে মেডিকেল কলেজের যে কোটা, এইখানে কিন্তু তখন উনি মানে বাংলার সেবামূলক প্রতিষ্ঠানে নারীরা থাকবে এই ভীষণারী চিন্তা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই জন্য তিনি মেডিকেল কলেজে 20% কোটা করেছিলেন, সংরক্ষিত আসন রেখেছিলেন যাতে মেয়েরা ভর্তি হতে পারে। এই যে নারীকে এগিয়ে নেওয়ার যে মহান পুরুষ তিনি, আজকে তাজমিরি আপাও বলেছেন যে তিনি হচ্ছেন স্থপতি, তিনি হচ্ছেন ফাউন্ডার নারী ক্ষমতায়নের। তো এই জায়গায় আজকে কিন্তু বাংলাদেশের নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নানাভাবে তারা অ্যাবিউজ হচ্ছে, শিকার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার। আজকে নির্বাচনের সময় দেখবেন যে অপোজিশনের নারীকে উইপেন হিসেবে ব্যবহার করে, ইজ্জতকে উইপেন হিসেবে ব্যবহার করে তারা নারীকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের নারীর শিক্ষার অগ্রদূত বলা হয়ে থাকে, যিনি শিক্ষা ক্ষেত্রে বালিকা দিবস পালন করেছিলেন, দশক ধরে তিনি বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে আপনার বাচ্চাকে স্কুলে পৌঁছে দেন, তার পড়াবার দায়িত্ব আমাদের, শুধু স্কুলে গার্জিয়ান হিসেবে শুধু স্কুলে পৌঁছে দিবেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু আজকে গৃহবন্দী অবস্থায় আছে। এইরকম একটা পরিবেশের মধ্যে নারীর ক্ষমতায়নকে আপনি কিভাবে দেখেন? আজকে কি নারীর ক্ষমতায়ন মানে কি যারা শুধুমাত্র ক্ষমতা আসীন হয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করে নারীকে নির্যাতিত করবে, নাকি নারীর মানে স্বাধীনতা, যেই দেশ যত স্বাধীন বলা হয় যেই দেশের নারীরা তত স্বাধীন? তো এই ব্যাপারে আপনি যদি আমাদেরকে কিছু জানাতেন একটু সংক্ষেপে। ধন্যবাদ। আমাদের ওই কিছুক্ষণ আগে আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক ইলিয়াস খানকে একটা প্রশ্ন করেছিলেন যে নারী সাংবাদিকরা স্বাধীন কিনা। তা আমি ইলিয়াস খান উনি হয়তো এই জিনিসটা বর্ণনা করেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে নারী সাংবাদিকরা স্বাধীন কিনা, যে দেশের নারী পুরুষ কেউ স্বাধীন না সেখানে নারী সাংবাদিকরা স্বাধীন হলেই কি করবে আর না হলেই বা কি করবে। এবং আমি এই যে কথাটি উল্লেখ করতে চাই, যে কথাটি আমার মনে হয়েছে যে সংবাদ সংগ্রহ যা বা করা যায়, আমরা কি সেটা প্রচার করতে পারি বা আমরা কি সেটা কি প্রচারণায় দেখি? আমরা আজকে মিডিয়াগুলোতে কি দেখছি? মিডিয়াগুলোতে দেখছি যে সরকারের তরফদারি করা ছাড়া যেন তাদের আর কোনো কাজ নেই। এখানে বিরোধী দলের বা এখানে বিরোধী মতের কোনো নিউজ বা সংবাদ আমরা সেখানে পরিবেশন হতে দেখি না। আমি এই কথাটি এই জন্য বলতে যাচ্ছি যে যখন দেশে গণতন্ত্র না থাকে, একটি গণতান্ত্রিক সরকার যদি না থাকে, সেখানে আপনি গণতান্ত্রিক আচরণ আমরা আশা করতে পারি না। যে দেশের সরকার নির্বাচনের নামে নির্বাচনের প্রহসন করে আগের দিন রাতে নির্ধারিত নির্বাচনের আগের দিন রাতে ব্যালট বাক্স ছিনতাই করে নিজেরা ভরাট করে নির্বাচন করে ভোট ডাকাতি করে নির্বাচিত হয়, তাদের কাছে কি আমরা গণতন্ত্র বা এদেশের জনগণের স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা বা সাংবাদিকের স্বাধীনতা বা নারী স্বাধীনতাকে আমরা কি আশা করতে পারি? আমরা আশা করতে পারি না। আজকে
আজকে নারী ক্ষমতায়নের যত গালগপ্পই করুক না কেন, আজকে যেভাবেই এই সরকার বোঝাতে চাক না কেন যে সরকারের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের তিনি নিজেও নির্বাচিত হননি, ওনার বিরোধী দলের নেত্রী যাকে বলছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তারপরে তিনি বিরোধী দলের নেত্রী, তারপরে জাতীয় সংসদের স্পিকার তিনিও নির্বাচিত হননি, জাতীয় সংসদের যিনি মানে যারা আছেন তারা কেউ নির্বাচিত হয়ে আসেনি। কাজেই তাদের কাছে নারী ক্ষমতায়ন বা এদেশের মানুষের ক্ষমতা বা যে আপনি ইদানিং আপনার ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু আমরা দেখছি, কিছু ক্লিপ দেখছি, কিছু ভিডিও ক্লিপ দেখছি যে সাধারণ লোকজন বলছে যে ভোটই তো হয় না, আমাদের ভোট দিতে দেওয়া হয় না, 5 বছর অপেক্ষা করি একটা ভোট দিব। সেই 5 বছরের সাধারণ লোকেরা যারা একদম শ্রমিক লেভেলের, কৃষক লেভেলের, তাদের আমরা ইদানিং কিছু আমরা ভিডিও ক্লিপে সাক্ষাৎকার তাদের দেখি, সেখানে তারা বলছে যে 5 বছর আমরা অপেক্ষা করে থাকি একটা ভোট দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখি আমরা যাওয়ার আগে ভোট দেওয়া হয়ে যায়, আমরা পৌঁছানোর আগে ভোট দেওয়া যায়। আমরা আজকে উদ্বেগ প্রকাশ করছি যে আজকে যে ভোটার আইডি কার্ড সেটা যেভাবে একটা বর্তমান নির্বাচন কমিশন তারাও আছে স্বাধীন নয়, তারপর তাদের কাছে যে ভোটার আইডি কার্ডটা ছিল সেটা গত 7 দিন আগে আমরা দেখলাম সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়েছে। অর্থাৎ আরেকটি ভোট ডাকাতি নির্বাচন করার জন্য গতবার তো হয়েছে সেটা রাতের বেলা, আমার তো মনে হয় এবার দিনের বেলায় ভোট ডাকাতি করার জন্য আবার একটি পরিচালিত পরিকল্পনা তারা গ্রহণ করেছে যে ভোটার আইডি কার্ডটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে গেছে। এখানে আমি এই কথাটি এই জন্য উল্লেখ করতে চাচ্ছি যে আমাদের নারী ক্ষমতায়ন বলেন বা এদেশের গণতন্ত্র উত্তরণ বলেন আর আমাদের অধিকার সংরক্ষণের কথা যদি বলেন, আমি মনে করি যতদিন পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, এদেশের জনগণের মতামতকে যতদিন পর্যন্ত এখানে প্রাধান্য দেওয়া না হবে, যেখানে জনগণ সকল ক্ষমতার উৎস, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এই জায়গায় যতদিন পর্যন্ত আমরা যেতে না পারবো ততদিন পর্যন্ত আমি মনে করি আমাদের আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না। সেখানে নারী ক্ষমতায়ন তো দূরের কথা, আমরা স্বাধীনভাবে আমরা এই দেশে বেঁচে থাকতে পারবো কিনা, আমরা স্বাধীনভাবে আমাদের মতামত রাখতে পারবো কিনা, আমরা এই যে আজকে ভার্চুয়াল এতে চলে গেছি। আজকে অনেকে বলে বিএনপি আন্দোলন করতে পারে না, আজকে এই অবৈধ সরকারের এই আপনার ওবায়দুল কাদের সাহেব তিনি বলেন বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি আন্দোলন করতে পারে না, তাহলে আপনাদের ভয় কেন? আমাদের কর্মসূচিগুলো স্বাভাবিকভাবে কর্মসূচিগুলো করার আপনারা সুযোগ দেন। বিএনপি রাজনৈতিক দল বলে কোনো দলই নেই। আচ্ছা, আমরা রাজনৈতিক দল নেই, তাহলে আমাদের কর্মসূচিগুলো করা, আমাদের যে আমরা যে সাধারণ যে কর্মসূচিগুলো করা, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করা, আমাদের যে আমরা ঘরের ভিতরে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে চাই সেখানে আমাদের সেই কর্মকাণ্ডগুলোকে আজকে পরিচালিত করতে দেওয়া হচ্ছে না। বিএনপিকে এত ভয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এত ভয়, আজকে আমার নেত্রী তিনি আজকে অসুস্থ, তার একটি সামান্য ট্রিটমেন্টের দরকার, তার বিদেশে যাওয়া দরকার, কারণ আপনারা জানেন ইতিমধ্যে শুনেছেন তার কিডনির সমস্যা, তার হার্টের সমস্যা, তার লিভারের সমস্যা, এখানে বাংলাদেশের ডক্টররা বলছে তার এখানে কোনো ট্রিটমেন্ট নাই, তাকে বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখছি যে এই সরকার কতটুকু ভয় পায় যে আমাদের নেত্রীকে ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়ার সুযোগ পর্যন্ত আজকে দেওয়া হচ্ছে না। আমাদের নেতা যিনি আজকে দল পরিচালিত করছেন, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমানকে দেশে আসার সুযোগ তারা দিচ্ছে না, এমনকি তার যে বক্তৃতাগুলো, এই বক্তৃতাগুলোতে প্রেস মিডিয়াতে প্রচার করার সুযোগ দেওয়া হচ্ছে না। একটু সংক্ষেপ করতে হবে, আমাদের সময় আমি মনে করি, হ্যাঁ আমি জানি সময় শেষ, তা আমি মনে করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যত ষড়যন্ত্রী চক্রান্ত করুক না কেন, আজকে বর্তমান সরকারের আতঙ্ক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমান সরকারের আতঙ্ক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জনপ্রিয়তা, বর্তমান সরকারের আতঙ্ক হচ্ছে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, বর্তমান সরকারের আতঙ্ক হচ্ছে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা। সেই জন্য আমরা বলি যে আজকে 52% মুসলমানের দেশ, আজকে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মকর্ম করতে পারি না, আমাদেরকে যারা আজকে স্বাধীনভাবে ধর্ম
ধর্মকর্ম করতে গেলেও আমাদেরকে আজকে বাধা দেওয়া হচ্ছে, আমাদের সাধারণ মানুষকে আজকে আজকে নিপীড়িত নির্যাতিত করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা আমাদের 52% মুসলমানের দেশে আমরা ইসলাম, আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, আমি যে মুসলমান এই কথাটা আমরা উচ্চ স্বরে বলতে পারি না। চাই বলি যে আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। তাই আমরা বলবো যে আজকে বর্তমান সরকার যেভাবে উড়ে যাচ্ছে, যেভাবে আজকে দেশকে শাসন করছে, যেভাবে আজকে অপশাসন করছে, যেভাবে দুর্নীতি করছে, যেভাবে দুঃশাসন পরিচালনা করছে, আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড় দিয়েছেন, ছেড়ে দেবে না। ইনশাআল্লাহ সেই দিন আসছে যে সেই দিন আমরা বর্তমানের আমাদের চেয়ারপারসন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সরকার, এই গণবিরোধী সরকারকে বিতাড়িত করার জন্য আমরা রাজপথ আন্দোলন তৈরি করব এবং সেই রাজপথের আন্দোলনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান অঙ্গ সংগঠন নারী সমাজ। আমরা নারী সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ রাজপথে প্রকম্পিত করব এবং এই প্রকম্পনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শিরিন আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধরে এই অনুষ্ঠানে আপনি ধৈর্য সহকারে বসেছিলেন এবং মূল্যবান কথা আমাদের সঙ্গে শেয়ার করলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আজ যে সেনাবাহিনীতে নারীরা, এই সিদ্ধান্ত কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে নিয়েছিলেন। আর আনসার ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেন্ডার সমন্বয় করে তিনি 32 পুরুষ এবং 32 নারী 64 জন নিয়েছিলেন। আজকের এই সময়ে এসে আমরা জেন্ডার ব্যালেন্স নিয়ে কথা বলছি, বিভিন্ন এনজিও এইসব ব্যাপারে কথা বলছে, অথচ কি দূরদর্শী নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি পূর্বেই জেন্ডার সমন্বয়ের ব্যাপারটি মাথায় রেখেছিলেন। যেই দেশে অর্ধেক নারী সমাজ, সেই দেশকে পিছিয়ে রাখা যাবে না, এই ব্রত নিয়ে যিনি নারী সমাজকে মাঠে নামিয়েছিলেন, যিনি বলেছিলেন মা, মাটি আর মানুষ, এই তিনের সমন্বয়ে তিনি বাংলাদেশকে গড়বেন। স্বয়ং সম্পূর্ণ একটি বাংলাদেশকে গড়তে যিনি বাংলাদেশের নারীদের হাতে মর্যাদার নারীদের হাতে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়েছিলেন, যিনি হাঁস মুরগি প্রতিপালন, খামার বাড়ি, নানা কিছু করেছিলেন। অলরেডি তাজমেরি আপা বলেছেন। আমি একদম শেষ পর্যায়ে এসেছি, আসলে সময় এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা চিন্তাই করা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা এই অল্প সময়ে শেষ করাও সম্ভব নয়। আর নারীদেরকে তিনি যে এতটাই সম্মান করতেন যা এখনো পর্যন্ত অবিস্মরণীয়, এবং মানুষ এটা মানে সারা জীবন মনে রাখবে তিনি মায়ের জাতকে কত সম্মানের জায়গায় রেখেছিলেন। তাজমেরি আপা, আপনি আপনার শেষ বক্তব্য যদি একটু তুলে ধরেন। আপনার কাছে অনেক কিছু শেখার আপা, আপনি একেবারেই মানে সময় পাননি ভালো করে বলতে। আজ অন্য কোনো সময় আপনাকে নিয়ে আমরা আরো লম্বা প্রোগ্রাম করব। আজকে যদি আপা আপনি একটু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীর ক্ষমতায়নের অবদান, বাকি অবদানগুলো যদি একটু আমাদেরকে জানাতেন, আমরা অনেক কিছু আপনার কাছ থেকে অজানা জিনিস নতুন করে জানতে চাই। ধন্যবাদ সঞ্চালককে। অ্যাকচুয়ালি শহীদ জিয়াউর রহমানের নারীর ক্ষমতায়নের যে ব্যাপারটি একটু আমি আগে বলেছি, একটু বিশ্লেষণ করে দেখার বিষয় আছে। আজকে যেমন আমি বলি, একটু কম্পেয়ার করলে কথাগুলো পরিষ্কার হবে আমি কি বলতে চাই। আজকে দেখুন, বড় বড় কিছু পজিশনে নারীদেরকে দেওয়া হয়েছে, স্পিকার, মিনিস্টার, ভাইস চ্যান্সেলর ইত্যাদি ইত্যাদি, এবং বলা হচ্ছে নারী ক্ষমতায়ন করছেন। দিস ইজ রিয়েলি, এটা আসলে একটা হাস্যকর বিষয়। কারণ দুই একজন উপযুক্ত নারীকে দু একটা জায়গায় বসালেই কিন্তু সারা দেশে এম্পাওয়ারমেন্ট ওমেন হয় না। এই জিনিসটা বুঝতে হলে শহীদ জিয়াউর রহমান যা করেছেন তার কার্যকলাপ কিছুটা হলেও তাদের জানতে হবে, যে উনি কিভাবে স্টেপ বাই স্টেপ গিয়েছেন, যে ক্ষমতায়ন করার আগে নারীকে তো সেই পর্যন্ত আসার সুযোগ সৃষ্টি করতে হবে, তারপরে নারী অটোমেটিক্যালি ক্ষমতায় আসবে। আপনাকে ক্ষমতায় এনে বসিয়ে দিতে হবে না। আজকে তো ক্ষমতা এনে বসিয়ে দেখানো হচ্ছে বিদেশকে দেখানোর জন্য আমরা জেন্ডার ব্যালেন্স করছি, বাট এটা আসল ঠিক নয়। সেই জন্যই বলছি যে জিয়াউর রহমান যেটা করেছিলেন, যে অত্যন্ত দূরদর্শিতার সাথে যেটা উনি কতগুলো ভাগে ভাগে জিনিসটা চিন্তা করেছেন, যারা অশিক্ষিত, যারা অর্ধশিক্ষিত, যারা শিক্ষিত, তাদেরকে কোথায় কিভাবে কাকে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে এই ক্ষমতায়নের বিষয়টি বা স্বাবলম্বী হওয়ার বিষয়টি, এবং সবচেয়ে বড় কথা হলো
আত্মবিশ্বাসী করা যায় যে আমি যে কিছু করতে পারি, আমি যে আমার সংসারে অবদান রাখতে পারি, আমি যে আমার সংসারে অর্থ ফাইন্যান্সিয়ালি কিছু কন্ট্রিবিউট করতে পারি, এই কনসেপ্ট তো তাদের আগে ছিল না। তারা নিজেরা হীনমন্যতায় ভুগত, ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল তাদের। এই কমপ্লেক্স থেকে বের করতে আমি সক্ষম হয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে কিন্তু তারা আত্মসম্মান বোধ তাদের সৃষ্টি হয়েছে। এবং আপনার দেখবেন পত্র পত্রিকা টেলিভিশনে তাই দেখা যায় মহিলা খামারি, অনেক কিন্তু মহিলা খামারি কাজ করছেন। শুধু কাজ করছেন তা নয়, তারা ঋণ নিয়ে নিজেরা নিজেদের খামার প্রতিষ্ঠা করেছে এবং অত্যন্ত গর্ববারে তাদের খামার তারা পরিচিতি দিচ্ছেন। তাদের শাকসবজি করেছেন, কেউ কেউ ফলের বাগান করেছেন, কেউ গবাদি পশু প্রতিপালন করছেন। এই যে শিক্ষা, এই যে স্বাবলম্বী শিক্ষা, এই যে আত্মবিশ্বাস, এইটার মূল ভিত্তি জিয়াউর রহমান করেছেন। আমি রাজনীতির কথা শেষ সময় বেশি বলি না, শিরিন অবশ্য অনেকটাই বলেছে। রাজনীতিতে মহিলাদের আসার যে সুযোগ, এটা বিরাট সুযোগ। এই সুযোগ জিয়াউর রহমান অত্যন্ত পজিটিভলি এই কাজটি করেছে, অত্যন্ত পজিটিভ। এবং যেটা 1972 সালে এটা ছিল 65 অনুচ্ছেদে 10 বছরের জন্য 15টা আসন ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসেই তার সামরিক ফরমান দ্বিতীয় ঘোষণাপত্র 1978 দিয়ে এটা পরিবর্তন করেছিলেন। কি করেছিলেন? 10 বছরের জায়গায় 15 বছর এবং 15 থেকে বাড়িয়ে 30, ডাবল। এবং এই যে ডাবল করার চিন্তাটা উনি করলেন, যে দেখুন হি ওয়াজ সাকসেসফুল। এমন না যে ওই জায়গাগুলো খালি ছিল, হি ওয়াজ সাকসেসফুল। উনি যেটাতে হাত দিয়েছেন অত্যন্ত কৃতকার্যতার সাথে সেটা উনি করতে সক্ষম হয়েছেন। উনার সময় যে বিপ্লব গুলো হয়েছে একটি একটি করে যদি আমরা বলি, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, এবং আমি বলবো নারীর শিক্ষার, নারীর ক্ষমতায়নের বিপ্লব, এটাও বিপ্লব। এই যে বিপ্লবগুলো, প্রত্যেকটা বিপ্লবের সুফল এখন আমরা পাচ্ছি। কৃষি বিপ্লবের সুফল পাচ্ছি তো বটেই। আমরা ইন্ডাস্ট্রি বিপ্লব, এই যে মহিলাদের দেখেন, সেখানে তো যারা কাজ করছে তার অর্ধেকের বেশি মহিলা, এবং কি আত্মবিশ্বাস তাদের, তারা কিভাবে কাজ করছে, সংসারে কন্ট্রিবিউট করছে অত্যন্ত স্বাবলম্বী হওয়ার জন্য। এবং অনেকের এক্সপার্টাইজ এত উপরে উঠে গেছে, তারা অনেকে প্রমোশন হয়ে বেশ ভালো একটা পজিশনে তারা চলে এসছে। এই সুযোগগুলোর সৃষ্টি, এখন আমাকে যদি বলেন যে এখন কোন সুযোগটা সৃষ্টি হয়েছে, নতুন করে কোনো সুযোগ সৃষ্টি বা যে সুযোগ হয়েছে তাকে বর্ধিত করার কোনো কিছু তো আমরা বলতে পারছি না। জিয়াউর রহমান যেগুলো করেছেন সেগুলোও তারা স্বীকার করে না। অতএব তাই যদি তারা করতো, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। যে কথাটি শিরিন বলেছেন যে মহিলা এম্পাওয়ারমেন্ট, ওমেন যদি এতটাই আমি রেসপেক্ট করি, মিউচুয়াল রেসপেক্ট যদি এতটাই থাকে, তাহলে অন্তত রেসপেক্টের খাতিরে তো প্রাইম এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। সেটা তো করছেন না। কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখলে যেটা মনে হয় যে যত কোথায় এরা বলুক না কেন, ক্ষমতায়নের যে কনসেপ্ট, এই কনসেপ্ট এই সরকার নিতেই পারে। এটা আমার ভিউ। এই সরকার এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নের যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটা তাদের নিতেই তারা পারেনি। যদি নিতে হয় তাহলে জিয়াউর রহমানের কাছ থেকে তাদের শিক্ষা নিতে হবে। এখন যে কথাটি আমি বলতে চাই, যে দেশে গণতন্ত্রই নাই, যে কথাটা সিং বলেছিল, জিয়াউর রহমান তো প্রথম কাজটি করেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার। প্রথম কাজটি তার ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, এবং উনি সাকসেসফুলি সেটা করেছিলেন এবং করে দেখিয়ে দিয়েছিলেন। এই সরকারের গণতন্ত্রকে বড় ভয়, যার জন্য আজকে দেখুন এই জনসাধারণকে, জনসাধারণের যে এডুকেশনের প্রতি, যারা গরিব জনসাধারণ তাদের অ্যাওয়ারনেস গ্রো করানো, এম্পাওয়ারমেন্ট ওমেনের জন্য অ্যাওয়ারনেস গ্রো করানো, সে কাজে কিন্তু তারা নাই। তারা কাজেই ক্ষমতায়নের ব্যাপারে মহিলাদের কনসেপ্ট এখন কি হচ্ছে, আপনি গ্রামে গঞ্জে যান, ও অমুক, ও তো লেখাপড়া জানা মহিলা, ওই জন্য তাকে অমুক জায়গায় বসে আছে, আমরা তো লেখাপড়া জানি না, আমাদের কিচ্ছু হবে না। ইট ওয়াজ নট দি কনসেপ্ট। কনসেপ্ট হলো ওই, তুমি যে যে কাজের যোগ্যতা, তোমাকে সেটাই করা হবে, সেটাই তোমাকে দেওয়া হবে। এটাই হলো এম্পাওয়ারমেন্টের কনসেপ্ট। এই কনসেপ্ট তারা নিতে পারেনি। যেটা তারা দেখায় সেটা হলো অ্যাপারেন্টলি লোক দেখানোর জন্য, দেশ বিদেশকে দেখানোর জন্য। কাজে আমি আবারও বলবো, দেশকে নারীর ক্ষমতায়নের জন্য যে যে যা যে করেছেন সেটা জিয়াউর রহমানই করেছেন। মূল ভিত্তি জিয়াউর রহমানই স্থাপন করেছেন। যদি আমরা ওই ভিত্তি যে উনি স্থাপন করেছেন সেটা ধরেই যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা এতদিনে জিয়াউর রহমান যা করে গেছেন সেটার উপর আমরা একটা বিরাট বিল্ডিং মহিরও প্রতিষ্ঠা করতে পারি। এটাই আমার বক্তব্য। আরো যদি আমরা বলতে, বহু কথা বলা যায়,
পরিশেষে এটাই বলবো, জিয়াউর রহমানকে আমরা আজীবন মনে রাখবো। এবং যে কথা ইলিয়াস খান বারে বারে বলে গেছে, আমি তার সাথে একমত যে সত্য কথাটি বারে বারে আমরা বলবো। সত্য কথাটি বারে বারে বললে এটা এমন না যে এই কথা বারে বারে আমরা বলছি, নো, সত্য কথাটি আমাদের বারে বারে বলার উদ্দেশ্য হলো, ইমফেসিস দিয়ে বলার উদ্দেশ্য হলো এটাকে ভুলতে না দেওয়া। এবং এটাই আমাদের এখন, এটাই আমাদের কাজ এই প্রজন্মকে, এটা কিছুতেই ভুলতে দেওয়া যাবে না যে হোয়াট ওয়াজ দ্য কন্ট্রিবিউশন অফ জিয়াউর রহমান। আজকের বিএনপি, আজকের মহিলা দল বললো এই যে এদের যে শক্তি, এদের যে এনার্জি, এদের যে সৃষ্টি, জিয়াউর রহমানের অবদান। এবং আমি একটা কথা না বলেও পারছি না যে বিএনপির রাজনীতিতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ দল যদি যেটাকে হয়ে থাকে, আমি সজোরেই বলবো সেটা হলো মহিলা দল। মহিলা দল তখনও ছিল, এখন পরিস্থিতির প্রেক্ষিতে একটু হলেও কিন্তু তারা এখনো মহিলা দলই আছে, যা বিএনপিকে সত্যিকার অর্থেই এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ তাজমেরি আপা এত সুন্দর আলোচনা করবার জন্য। আজকে বাংলাদেশের নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, তাই 1980 সালেই সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী জাতিকে পারিবারিক নির্যাতনের হাত থেকে রক্ষা করবার জন্য কিন্তু যৌতুক বিরোধী আইন পাশ করেছিলেন। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তো বাংলাদেশের নারীরা অনেক সম্মান এবং আত্মমর্যাদার জায়গায় থাকতেন বলে আমার মনে হয়। তিনি যে ভিত্তি স্থাপন করেছেন তার উপরই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। পৃথিবীতে মানে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটি যতদিন থাকবে ততদিন ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকবে স্বর্ণাক্ষরে লেখা। তার সবচেয়ে বড় কীর্তি হলো তিনি নারী আর পুরুষকে ঐক্যবদ্ধ করে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন তারই জীবদ্দশায়, যেটা বহির্বিশ্বেও অনেক বেশি প্রশংসা লাভ করেছিল ওই সময়ে। আর আজকে এই সময়ে এসে ব্যাপক হারে, জ্যামিতিক হারে নারী নির্যাতন বেড়ে গিয়েছে। তাজমেরি আপা যথার্থই বলেছেন যে গুটি কয় পদে নারীকে আসীন করে দেখানো হচ্ছে যে নারীর ক্ষমতায়ন। মূলত বাংলাদেশের নারীরা এই সময়ে ভালো নাই। এই রাতের সরকার, ভোটবিহীন সরকার, আমার দেশমাতা বেগম তিনবারের প্রধানমন্ত্রী, বয়োবৃদ্ধ তিনি, তাকে অন্যায়ভাবে জেলে পুরে রেখেছে। আজকে এই সভা থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই, যদি বাংলাদেশের এত ক্ষমতাধর নারী যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন তাকে যে যারা আটকে রাখে, তাহলে সেই দেশ আর নারীর ক্ষমতায়নের জায়গাটাতে স্থির থাকে না, তারা কেবল শোষক হিসেবে পরিচিত হয়। বিশ্বের দরবারে এই সরকারের পতন অনিবার্য, বিশ্বের দরবারে এই সরকারটিকে স্বৈর সরকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের অবস্থান অনেক নিচেই চলে গিয়েছে। আমাদের সম্মানের জায়গাটি ফিরে আসুক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মহিলারা ভালো থাকুক, বাংলাদেশের সকল মায়েরা ভালো থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ।